নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে যে আপডেটটি আমি দিতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে কিন্তু 3929 মামলার যে ফাইনাল জাজমেন্ট, সেই ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে এসেছে। এই মাত্র কিন্তু বিচারপতি তার জাজমেন্ট ঘোষণা করেছেন এজলাসে। তো ঠিক 3929 মামলায় কি জাজমেন্ট হলো আজকে আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন। তো আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আমি জানাতে চলেছি। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আজকে 3929 মামলায় বিচারপতিদ্বয় ঠিক কী রায় ঘোষণা করেছেন দেখে নিই আমরা। তো বন্ধুরা, আজকে সারা দিন ভোর টান উত্তেজনা। গতকালকে থেকে কিন্তু এই মামলাটার পিছনে লেগেছিলেন বিচারপতি, যে মামলাটিকে আজকের মধ্যেই যাতে ফাইনাল জাজমেন্ট করা যায়, কেননা সুপ্রিম কোর্টের ভ্যাকেশন শুরু হচ্ছে। সেই ভ্যাকেশনের আগেই যাতে এই মামলাটাকে শুনানি করা যায়, তার জন্য আজকে সারা দিন ধরে কিন্তু এই মামলাটিই চলেছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে। তো এই মামলায় সারাদিন ধরে আপনারা দেখেছেন যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলেছে। পর্ষদের তরফ থেকে যে সাবমিশন রাখা হয়েছিল শেষ পর্যন্ত সেই দিকেই কিন্তু মন নিল সুপ্রিম কোর্টের বিচারপতিগণের রায়। কেননা আজকে প্রথম থেকেই আমরা দেখেছি প্রাইমারি বোর্ড, শুধু আজকে নয় গতকালকে থেকে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে জয়দীপ দাশগুপ্ত তিনি যে আর্গুমেন্ট করছিলেন এবং মীনাক্ষী আরোরা ম্যাম 2017 প্রাইমারি টেটের পক্ষ থেকে তারা কিন্তু মিলেমিশে এক হয়ে গিয়েছিলেন। এক কথায় বলা যায়, আমি কিন্তু দুপুরে যখন লাঞ্চ হয়েছিল, লাঞ্চ ব্রেক দুপুর 1টার পরে কিন্তু আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে কোথাও গিয়ে কিন্তু মনে হয়েছে যে যারা পিটিশনার পক্ষের আইনজীবী তাদের আর্গুমেন্ট একটু হলেও খেলেও মনে হচ্ছে। এখানে কিন্তু মীনাক্ষী আরোরা ম্যাম এবং পর্ষদের তরফ থেকে যে আর্গুমেন্ট করা হচ্ছে তারাই কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন। তো স্ট্রংলি যদি অপোজ না করায় তাহলে কিন্তু মুশকিল। তো যদিও লাঞ্চের পরে কিন্তু একটা ভালো অপোজ হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে। মূল মামলাকারী যিনি রয়েছেন আলী হোসেন মণ্ডলের পক্ষ থেকেও কিন্তু যে অ্যাডভোকেট ছিলেন উনিও ভালো আর্গুমেন্ট করেছেন, এবং এছাড়াও আরও অন্যান্য যেগুলো রেসপন্ডেন্ট পার্টি ছিল তাদের পক্ষ থেকেও যে সমস্ত আর্গুমেন্টগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু ভালোভাবে বোঝানো হয়েছিল বিচারপতিকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই মামলার যা গতি প্রকৃতি এবং এই মামলার যা জাজমেন্ট সেটা কিন্তু শেষমেশ গিয়ে কোথাও একটা পর্ষদের কথাতেই কিন্তু গিয়ে দাঁড়ালো। প্রাইমারি বোর্ড যে বিষয়টা বারংবার বলে আসছিল, তারা যে এই ভ্যাকান্সিতে নিয়োগ দিতে চায় না, যদিও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের, ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল ইন জেনারেল 2014 টেট যারা পাস যারা নট ইনক্লুড তাদের মধ্যে থেকে নেওয়ার। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট কিন্তু আজকে একটা জায়গায় এসে দাঁড়ালো যে এই যে 16,500 রিক্রুটমেন্টের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু এক্সপায়ার্ড হওয়ার জন্য এই নিয়োগ হাতছাড়া হচ্ছে 16,500 রিক্রুটমেন্টের। তাই এই সিট পরবর্তী নিয়োগে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় একটা কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে আজকে প্রায় 1.5 বছর ধরে সুপ্রিম কোর্টে মামলাটা এরকমভাবে ঝুলে থাকলো, এবং এই 1.5 বছর ধরে মামলাটি আটকে থাকার পরে আজকে বলছে প্যানেল এক্সপায়ার্ড। অর্থাৎ যে কোনো প্রাইমারি বোর্ডের যে কোনো রিক্রুটমেন্ট সংস্থার যখন কোনো মেধা তালিকা প্রকাশ করায় তার কিন্তু ভ্যালিডিটি থাকে 1 বছর। তো সেই হিসেবে এই যে মেধা তালিকা, সেই মেধা তালিকা এক্সপায়ার করে গেছে। এই মর্মে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় এই মামলাটিকে ডিসপোজ করলেন এবং এই মামলার জাজমেন্ট কিন্তু হয়েছে। এবং এই মামলাতে অ্যাকচুয়ালি যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ছিলেন, যারা 16,500 রিক্রুটমেন্টে ইন্টারভিউ দিয়েছিলেন এবং যারা সেখানে চাকরি পাননি, যারা নট ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট, এই স্ট্যাটাসে যারা ছিলেন তাদের কিন্তু আজকের এই মামলার উপর যে ভ্যাকান্সিটা ছিল, যার উপরে কিন্তু হাজার হাজার বিএড, এনআইওএস এবং রেগুলার ডিএলএড প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু একটা স্বপ্নের জায়গা ছিল যে 3929 মামলা। যেহেতু এখানে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল, এবং এটা একটা অথেন্টিক পয়েন্ট যে যেখানে কিন্তু পর্ষদ ঠিকভাবে প্যানেল প্রকাশ করেনি, তারা বারংবার বলেছে সাইবার অ্যাটাক করেছে, তারা কিন্তু লাস্টে
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্যানেল প্রকাশ করতে বাধ্য হন এবং এছাড়াও তারা ওয়েটিং লিস্ট দেননি এবং এছাড়াও তারা সিটকে ফাঁকা রেখে দিয়েছেন যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও। কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেমন দেখা গেল যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মামলার জাজমেন্টের রায় ঘোষণা করলেন, সেটাতে কিন্তু পর্ষদই কোথাও গিয়ে জয়ী হলো এবং পর্ষদই সব থেকে বেশি লাভবান হলো, এটাই একটা কথা বলা যায়। এবং যারা বঞ্চিত ছিল তারা কিন্তু বঞ্চিত থেকে গেল, বঞ্চিতদের জন্য কিন্তু কোনো রকম কোনো সুরাহা এলো না। তবে এর আগে 5/2/2024 তারিখে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে যখন মামলাটি চলছিল 392 মামলা, তখন এই প্রসঙ্গে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোসের যা দৃষ্টিভঙ্গি ছিল, লাস্ট যেদিন মামলাটি চেঞ্জ হয় বেঞ্চ, সেদিন কিন্তু আমরা ভেবেছিলাম বিচারপতির কথার ইঙ্গিতে যে এটা কিন্তু পিটিশনারদের পক্ষে ভার বেশি এবং পর্ষদ এই মামলা হেরে যাবে। কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ উল্টো দেখা গেল, আজকে কিন্তু দেখা গেল পর্ষদেরই জিত হলো এই মামলায়। তো কোথাও গিয়ে শেষমেশ কিন্তু পর্ষদই জয়ী হলো এই 392 মামলায়। তো এক কথায় আজকের যে জাজমেন্ট, সেখানে কিন্তু 16,500 রিক্রুটমেন্ট থেকে এই যে ভ্যাকান্সি ছিল, এখানে নট ইনক্লুড ক্যান্ডিডেটরা চাকরি পাচ্ছে না, যেহেতু এই 16,500 রিক্রুটমেন্টের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু এক্সপায়ার করে গেছে। তো এই ছিল আজকের ভিডিও এবং আজকের জাজমেন্টের বিষয়। তো অর্ডার কপি আসলে আরও বিস্তারিত ভালোভাবে জানা যাবে। এখন এটুকুটাই যা আপডেট তা কিন্তু আপনাদের জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।